জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সরকার অঙ্গীকারাবদ্ধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কারে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় তিনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতারণার দলিল বলে উল্লেখ করেন। সময় তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের বাইরে গিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্ম বিতরণ করে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করেছেন। এ সময় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সংবিধান সংস্কারের বিশেষ কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য রাখার আহ্বান জানান। এ সময় সরকারি ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্যে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। রাকিব হাসানের রিপোর্ট। মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 শীর্ষক নির্ধারিত আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার মূল লক্ষ্যই হলো দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। ওই ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে, এই জন্যই জুলাইতে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে দেশ একটা ন্যায্যতার ভিত্তিতে ন্যায় বিচারের উপরে একটা দেশ কায়েম হবে, যেখানে সবাই সবার সমান অধিকার পাবে। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন, ছাত্র জনতা ফ্যামিলি কার্ড নয়, রাষ্ট্র সংস্কারের জন্য রক্ত দিয়েছে। মাননীয় স্পিকার সেদিন তারা দাঁড়িয়েছিল, লেখা ছিল রাস্তাগুলোতে আমাদের সন্তানেরা বুকে গুলিবিদ্ধ হয়ে পা হারিয়ে চোখ হারিয়ে দাঁড়িয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে লেখা ছিল রাস্তা সংস্কারের কাজ না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সকলের মধ্যে আলোচনা হয়েছিল। সেই আলোচনার প্রসঙ্গ তারা সংসদে এসে কিভাবে ভুলে গেলেন সেটা আমি তাদের কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না যে গাং পার হইলে মাঝি কুন্দুলা ভাই। ছাত্ররা, আপনাদের নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হইছে। যারা বিদ্যমান সংবিধান ছুঁড়ে ফেলতে চান তাদের করা সমালোচনা করেন বিএনপি জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিফ রহমান পার্থ। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আর এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই, আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না। সরকার দলীয় সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর বৈধতার আইনি ব্যাখ্যা দিয়ে বলেন, সংবিধান সংস্কার নিয়ে জাতির কাছে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী ভোক্তা পর্যায়ে বর্তমান দামই বহাল থাকবে। নতুন এই সিদ্ধান্ত 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে। মঙ্গলবার এক বার্তায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ডিজেল প্রতি লিটার 100 টাকা, অকটেন 120 টাকা, পেট্রোল 116 টাকা এবং কেরোসিন 112 টাকা দরে বিক্রি হচ্ছে। এপ্রিল মাসেও এই দাম অপরিবর্তিত থাকবে। এদিকে জ্বালানি সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাস চালুর মতো উদ্যোগও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও আশ্বস্ত করেছে মন্ত্রণালয়। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের সব মহানগরীর স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে পাঠদানের কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ জানান, দেশে 1 মাসের জ্বালানি তেল মজুত আছে। ভারত, রাশিয়া, সৌদি আরব সহ কয়েকটি দেশ থেকে তেল আমদানির প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এস এম আরিফের রিপোর্ট।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটে পড়েছে পুরো বিশ্ব। জ্বালানি তেল পেতে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের ফিলিং স্টেশনগুলোতে। এমন পরিস্থিতিতেও বড় সংকট দেখছে না জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দেশে বর্তমানে 1,92,000 টন জ্বালানি তেল মজুদ আছে। 3 এপ্রিলের মধ্যে আসছে আরও 54,600 মেট্রিক টন। মজুদের টেন্ডেন্সি থাকে, তাহলে চাহিদা কিন্তু আমি মেজার করতে পারবো না। ফলে কিংবা প্যানিক বাইংয়ের যদি আমার চিন্তা থাকে, তাহলে তো চাহিদা শেষ হবে না। আমরা বলছি গত বছর এই পার্টিকুলার মাসে আমরা যা দিয়েছি আমরা তা দিয়ে যাব। তাতে করে ইনশাল্লাহ মানুষ যদি স্বাভাবিক কেনাকাটা করে কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। জ্বালানি সাশ্রয়ে দেশের সব মহানগরীর স্কুলে সশরীরে পাঠদানের পাশাপাশি অনলাইনে করার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। বাট কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব, সেটা আমরা ভাবছি। ইটস এডুকেশন। সো তাহলে সিস্টেমটা কি হতে পারে, কোন দিন এবং কবে থেকে শুরু করতে? উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে। তারপর ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, দেশে 1 মাসের জ্বালানি তেল মজুদ আছে। আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যেখান থেকে আমাদের সহজে আমরা আনতে পারবো তেল, এবং সেই জায়গায় জ্বালানি আনার সেই ব্যবস্থা আমরা করছি। আমরা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব সোর্সিংয়ে আমরা করছি। যেখান থেকে আমরা আগে পাই সেখানে আমরা মজুত করছি। সেটা পুরোটাই কিন্তু বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কোনো মতেই কমছে না জ্বালানি সংকট। মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। কোথাও ফিলিং স্টেশন বন্ধ, কোথাও সীমিত সরবরাহ, সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। হাসান বিশেষের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শবনম আপনি। রাজধানীর বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যেন এখন নিয়মিত চিত্র হয়ে উঠেছে। দীর্ঘ সময় অপেক্ষার পর সীমিত জ্বালানি তেল মিললেও কর্মঘণ্টা হারাচ্ছেন মানুষ। স্কুল ডিউটি, অফিস, আদালত, এগুলো কেমনে চলবো মালিকরা? আমাকে ফুল ট্যাঙ্কি তেল দিলে আমরা 2 দিন 3 দিন একটা গাড়ি চলতে পারে। ফুল ট্যাঙ্কি তেল দিলে 10 লিটার একদিন পর আবার এসে আমাকে সিরিয়াল দেওয়া লাগে। ঈদের ছুটির পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কিছু পাম্পে সরবরাহ বন্ধ থাকায় খোলা পাম্পগুলোর ওপর চাপ বেড়েছে। আমরা তো সকাল 8টার দিকে ওপেন করি আর সন্ধ্যা 7টা, এই তো এর মধ্যে আমাদের চলে যাচ্ছে। যে এখন আইসে মনে করেন 13,500 লিটার, এইটা দিয়ে 2টা পর্যন্ত বা সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। ডিপো থেকে চাহিদার তুলনায় কম তেল পাওয়ার অভিযোগ পাম্প মালিকদের। অন্যদিকে সরকার বলছে মজুদ রয়েছে পর্যাপ্ত জ্বালানির, তবে তা বাস্তবে মিলছে না বলে অভিযোগ চালকদের। সরকার আমাদের এইটাই বলতেছে যে তেল আছে, কোনো সমস্যা নেই। আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে খালি দেখি তেল পাম্পে মজুদ আছে, কিন্তু আসলে দেখতে পারতেছি যে তেল নেই। পাম্পগুলো যেন একটু ভালো করে সবগুলো খুলে দেয়, খুলে দিলে আমরা মোটামুটি সব জায়গাতে যদি নিতে পারি তাহলে এত বড় লাইন হয় না। এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাইড শেয়ার ও ডেলিভারি চালকরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় আয় কমে গেছে তাদের। তেলের জন্য এই ভোগান্তি কবে শেষ হবে, এখন সেই অপেক্ষায় রাজধানীবাসী। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা, তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ সহ 8 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে মগবাজারে এক ব্রিফিংয়ে এই কথা জানান সংস্থাটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। যেসব পাম্প জ্বালানি তেল মজুত করে কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করছে তাদের মালিকানা বাতিল সহ কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিশ্ব পরিস্থিতির কারণে অস্বাভাবিক চাহিদার প্রেক্ষিতে ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি। সরকার এই কথাও বলেছে, যদি তেলের মূল্য বৃদ্ধি পায়, যার ট্যাঙ্কে যা আছে সব বেচে তারপর নতুন মূল্য ইমপ্লিমেন্ট করতে। আপনারা যদি তেলের মূল্য ঘোষণা হয়
যে তেলের মূল্য বৃদ্ধি বা কমলো, তখনকার যে প্রেশার, এই প্রেশারকে আমরা নিতে পারবো? আপনারা কি দায়িত্ব নিতে পারবেন? বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে, সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার। কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাইং। আমরা আমাদেরকে যত ব্লেমই করেন, আমাদের যত কথাই বলেন না কেন, বাস্তবতার নিরিখে আপনারা একটু বিবেচনা করেন। বাস্তবতা নাকি কাগজে হিসাব? আসন্ন বাজেট কোন পথে হাঁটবে সেটি এখন বড় প্রশ্ন। অর্থনীতিবিদরা বলছেন, আগের মতো পরাবাস্তব বাজেট হলে বাড়বে চাপ। সিপিডির প্রাক বাজেট বিশ্লেষণে উঠে এসেছে এসব তথ্য। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজস্ব আহরণের ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্বলতা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা দেশের সামষ্টিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। সাদিয়া হক মইয়ের রিপোর্ট। রাজধানীর সিপিডি কার্যালয়ে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক বাজেট সংবাদ সম্মেলনে অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, জ্বালানি তেল অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করেছে। তিনি বলেন, মার্কিন বাণিজ্য চুক্তির জন্য সস্তায় জ্বালানি তেল পাওয়ার সুযোগ সীমিত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একজন কঠিন সুযোগ্য গভর্নর থাকার পরেও তাকে রাত্রিবেলা টাকা ছাপাতে হয়েছে। যদি রাত্রিবেলা টাকা ছাপানো শুরু করেন গোপনেও, বাজার এটা ধরে ফেলবে। এ সময় রাজস্ব আয় বৃদ্ধি ও পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর উপর জোর দেন ডক্টর দেবপ্রিয়। কালকে দেখলাম কি 44 কোটি টাকা বিদেশ থেকে এনেছে। তো ছোট মানুষদের ছোট টাকা এসেছে, বড় মানুষের বড় টাকা আসে না কেন? তো এইটা তো একটা বড় বিষয়। সেহেতু চুরি করা টাকা আনতে হবে, ব্যাংকের টাকা ফেরত দিতে হবে। অন্তর্বর্তী সরকারের চাপিয়ে দেওয়া পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে নতুন কমিশন দরকার বলেও মন্তব্য করেন সিপিডির ফেলো। অর্থাৎ অর্থনীতির সাথে এখন বৈদেশিক নীতি কিন্তু যুক্ত হয়ে গেছে। আমার অবশ্যই আরো বেশি আমদানি নির্ভর হতে হবে। সেটা বেশি দামে স্পট পারচেজে এলএনজিতেই যাই, বা আমি অন্য কোথাও থেকে যদি আমি তরল জ্বালানি বেশি দামে আনি, এবং সেটা হরমুজ প্রণালী দিয়ে যদি আনতে না পারি, অন্য কোনো খান দিয়ে আমার এটা আনার প্রয়োজন দেখা দেবে। অর্থাৎ এখানে ব্যয় বাড়বে। দেশের মূল্যস্ফীতি বর্তমানে যে পর্যায়ে রয়েছে, আগামী বাজেটের পর তা আরও বাড়তে পারে উল্লেখ করে ডক্টর দেবপ্রিয় বলেন, নানামুখী চ্যালেঞ্জের মধ্যে নতুন সরকারের প্রথম বাজেট বাস্তবসম্মত ও সংস্কার ভিত্তিক হওয়া প্রয়োজন। সরকারের হাতে যে সমস্ত শেয়ার আছে, সেটা তার প্রতিষ্ঠানে হোক অথবা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে হোক, সেই শেয়ারগুলো বাজারে ছাড়া। কর দিতে মানুষকে বাধ্য করেন, কিন্তু করের হার কমান। আপনার ভ্রম সম্পদের উপরে আপনার করের ব্যবস্থা নিতে হবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। দেশের বিভিন্ন জেলা শহরে হঠাৎ করেই বেড়েছে হামের প্রাদুর্ভাব। এমন পরিস্থিতিতে নগরীর হাসপাতালগুলোতে উদ্বেগজনক হারে বাড়ছে রোগীর চাপ। বিশেষজ্ঞরা বলছেন, দেশে দীর্ঘদিন নিয়মিত টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় নতুন করে বাড়ছে হামের সংক্রমণ। জাহিদ আহমেদ বাপুর রিপোর্ট। দেশের বিভিন্ন এলাকায় ক্রমেই বাড়ছে হামরোগের প্রাদুর্ভাব। আর তাই গত এক সপ্তাহে এই সংক্রামক রোগে আক্রান্ত শিশু সংখ্যা যেন বাড়ছে উদ্বেগজনক হারে। বিশেষ করে রাজধানীর শিশু হাসপাতালে গত কয়েকদিনে হামে আক্রান্ত রোগীর সংখ্যা যেন বেড়েছে জ্যামিতিক হারে। ফলে হঠাৎ রোগীর চাপে হাসপাতালগুলো চিকিৎসা দিতে এক প্রকার হিমশিম খাচ্ছেন বলে জানান চিকিৎসকরা। ডাক্তার সংখ্যা কম, রোগীর সংখ্যা অনেক বেশি। প্রতি 200 জনের মধ্যে একটা ডাক্তার আছে, এরকম অবস্থা হচ্ছে। আমি তো চাপে যে খাওয়া দাওয়াও করতে পারি না। যে যতটা সম্ভব ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করতেছে। বর্তমানে নগরীর শিশু হাসপাতালে হামে আক্রান্ত শিশু ভর্তি রয়েছে 37 জন। ভর্তি হওয়া শিশু স্বজনরা জানান, অধিকাংশ শিশুর বয়স 9 মাসের কম। আর তাই এই প্রাদুর্ভাবের শিকার 6 মাসের শিশুরাও। 9 মাসের সময় পাইবে, আর কি এখন পায় না ওই টিকাটা হামের। কালকা থেকে এই হাম দেখা দিয়েছে। আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে, তবে এখানে আসার পরে রেস্টটা বেড়ে গিয়েছিল। চিকিৎসা কি চলতেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিতভাবে হামের টিকা কার্যক্রম না থাকায় শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। টিকা বন্ধ থাকার কারণে বা অনিয়মিত টিকা দেওয়ার কারণে বর্তমানে বাচ্চাদের জ্বর এবং জ্বরের সাথে যদি লাল লাল দানা থাকে, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ দিতে হবে এবং দ্রুত সম্ভব এবং হাসপাতালে আসতে হবে। এদিকে দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্রুত প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থায় সরকার জোর দিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে, টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই,
আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে। তবুও এমন সংকটময় পরিস্থিতির মধ্যে টিকাদান কর্মসূচির ঘাটতি এবং কর্তৃপক্ষের তৎপরতা নিয়ে জনমনে বিরাজ করছে নানা প্রশ্ন। দেশের দীর্ঘমেয়াদী টিকা কার্যক্রমের শিথিলতা ও অসচেতনতার কারণেই বাড়ছে নতুন করে হামের প্রাদুর্ভাব। আর তাই বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার না করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত রোগী আশঙ্কাজনক হারে বাড়ছে। 13 দিনে চিকিৎসাধীন 5 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাম আক্রান্ত 67 জন শিশু ভর্তি রয়েছে। পরিস্থিতি সামাল দিতে 3টি মেডিকেল টিম গঠন করে শিশু ওয়ার্ডে আলাদা হাম আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। রোগী বেশি থাকায় ঠাঁই মিলেছে ওয়ার্ডের মেঝে, করিডোর বা বারান্দায়। প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 6 তলার 30 ও 31 নং ওয়ার্ড 3টি কক্ষেই চলছে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা। 10 শয্যা বিশিষ্ট আলাদা কক্ষে হাম কর্নার নামে মেডিকেল টিমের তত্ত্বাবধানে দেয়া হচ্ছে চিকিৎসা। গত 2 সপ্তাহে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় কক্ষগুলোতে স্থান সংকুলন না হওয়ায় ওয়ার্ডের মেঝে এবং বারান্দায় গাদাগাদি করে নিতে হচ্ছে সেবা। ময়মনসিংহ বিভাগের 4টি জেলা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকেও আসছে হাম রোগী। ঠান্ডাতে হাম হয়েছে, বাচ্চা কোনো কিছু খাবার খায় না, মুখে একটু পানি দিলেও পানিটাও মুখে রাখে না। শ্বাসকষ্ট, ঠান্ডা বেশি, কাশি, বুকের সমস্যা হয়ে গেছে। সৈয়দ নজরুলে গেছিলাম, পরে না 4 দিন থাকার পরে রোগীর অবস্থা 19-20 হয় নাই। নেওয়ার পরে ময়মনসিংহ আসার পরে 8 দিন চিকিৎসার পরে বাচ্চা মোটামুটি ভালো। আগে 6 তলায় ছিলাম, এখন হামের ওয়ার্ড করছে 8 তলায় আসছি আমরা। গত 17 মার্চ থেকে সোমবার পর্যন্ত 112 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত 13 দিনে 5 জনের মৃত্যু হয়েছে। পরে আমাদের কোভিডের যে এটা ছিল ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ডটা, ওটা তো কোভিড ডেডিকেটেড ছিল, এখন আমরা মিজেল ডেডিকেটেড করতে চাচ্ছি ওইটাকে, যে এখান থেকে আমাদের সব রোগী ওইখানে চলে যাবে এবং ওইখানে আলাদা টিম থাকবে, যে টিম তাকে সার্ভিস দিবে এবং এক্সট্রা সাপোর্টও থাকে। স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী হাম সন্দেহে ময়মনসিংহ বিভাগের সন্দেহজনক 157 রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 134 জনের ল্যাব পরীক্ষায় 56 জনের হাম শনাক্ত হয়েছে। টোটাল ডিভিশনে 157 জন, আর বাকি বেশিরভাগই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিকেশন নিয়ে ভর্তি আছেন। বেশিরভাগ রোগী সন্দেহজনক হামে আক্রান্ত আমরা চিন্তা করছি, এবং ব্যাকটেরিওলজিক্যালি বা ল্যাব টেস্টের মাধ্যমে পজিটিভ হাম কিন্তু কম। হাম ছোঁয়াচে রোগ হলেও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাম রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। কুমিল্লায় হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। সিভিল সার্জন ডক্টর আলী নূর মোহাম্মদ বশির আহমেদ জানিয়েছেন, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত 21 জন শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে জেলার বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত শিশুদের ভর্তি করা হচ্ছে। অভিভাবকদের চোখে মুখে চরম উদ্বেগ, উৎকণ্ঠা। শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মিয়া মঞ্জুর আহমেদ জানান, হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করতে আলাদা একটি ওয়ার্ড চালু করা হয়েছে। 18 মার্চ থেকে এ পর্যন্ত 25 জন শিশু এই হাসপাতালে ভর্তি হয়েছে। আমাদের আইসোলেশন ওয়ার্ড নেই, আর এগুলো মেডিকেল কলেজে আইসোলেশন ওয়ার্ড থাকে, এবং রোগী যদি খারাপ হয় এগুলো একটা হাসপাতাল আছে ঢাকা ইনফেকশন ডিজিজ হাসপাতাল, ওইখানে প্রেরণ করা হয়। সকল ধর্মের মানুষের সাথে যে ঐক্য তৈরি হয়েছে তা বজায় রেখে রেইনবো নেশন তৈরি করতে চায় বিএনপি। আর এই ক্ষেত্রে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খেলাধুলা একটি দেশ ও জাতিকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয়, তাই একে রাজনীতিমুক্ত রাখতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। তারা একটা অফিস দেখেছেন গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাথে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতির মাঝে কঠিন সময় পার করলেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কাজ করছে সরকার। বাংলাদেশে আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে যদি আমরা জাতি একটা নির্মাণ করতে পারি, যেটা আমরা আমাদের ইশতেহারে বারবার করে বলেছি, আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই।
ওই রেইনবো নেশনটা আমরা তৈরি করতে চাই। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাই একসাথে এগিয়ে গেলে বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আপনারা এখন যে ঐক্যটা সৃষ্টি করেছেন, এই ঐক্যটা যেন কখনো বিনষ্ট না হয়। আমাদের এই বাংলাদেশের মানুষের একটা খারাপ স্বভাব আছে, আমরা সহজেই বিভক্ত হয়ে যাই। এই বিভক্তি যেন আমাদের মধ্যে না আসে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। এর আগে মোহামেডান ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পরিষদের পরিচিতি অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে অন্যান্য পেশার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে। যারা খেলোয়াড় তারা যেন পেশাজীবী হয়ে ওঠে খেলাকে নিয়ে, সেটাও তার মাথার মধ্যে রয়েছে এবং সেই লক্ষ্যেও তিনি কাজ শুরু করেছেন। কালকে ভাতা দেওয়া হয়েছে বা সম্মান করা হয়েছে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ভবিষ্যতে যারা খেলবে তারা যেন খেলাকে পেশা হিসাবে নিতে পারে। আমরা সবসময় মনে করেছি এখানে কোনো রাজনীতি থাকবে না, এখানে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণে দাঁড়ায়। এইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে খেলায় অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করতে হবে। স্পোর্টসের ক্ষেত্রে যে প্রতিভাবান, যার যোগ্যতা আছে, যার দক্ষতা আছে, যার মেধা আছে, তাকেই তো নিয়ে আসতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধার তালিকায় নিজের নাম লিখিয়েছেন এবং অবৈধ সুবিধা নিয়েছেন তাদের চিহ্নিত করে খুব শিগগিরই তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। একই সঙ্গে বিগত সরকারের আমলে বাদ পড়া ও হয়রানির শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন ও বিরোধী দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের করা সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিগত সরকারের আমলের অনিয়মের কথা তুলে ধরে তিনি আরও বলেন, অমুক্তিযোদ্ধা যারা তন্ত্রমন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং নিজেরাও বিভিন্নভাবে অবৈধভাবে লাভবান হয়েছেন, তাদের চিহ্নিত করা হচ্ছে। সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারাও নিজেরা বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈধভাবে। আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। আশা করি অল্প দিনের মধ্যে এই বিষয়ে আমরা সুনির্দিষ্টভাবে এর সংখ্যাও বলতে পারবো এবং জাতির সামনে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে পারবো। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অতীতের যে কোনো ধরনের আইন লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধী ছাড় পাবে না, কিন্তু ইতিহাস বিকৃতি করার কোনো কাজ করবে না সরকার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। দেশের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দক্ষতা ও যোগ্যতা শুধুমাত্র বিএনপির আছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে বিএনপি। দেশ পরিচালনার জন্য যে রাজস্ব দরকার এনবিআর তার ধারে কাছেও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে রাজস্ব ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। আসছে বাজেটে কর হার না বাড়িয়ে করেরও আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের চেষ্টা করবে এনবিআর, এমনটা জানিয়ে কর ফাঁকিবাজদেরও চিহ্নিত করতে এনবিআর এর গোয়েন্দা ইউনিট কাজ করছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন জাহেদ আহমেদ বাবু। আগামী 2026-2027 অর্থ বছরের বাজেট প্রণয়নের অংশ হিসাবে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট নিয়ে এনবিআর আয়োজিত এই মতবিনিময় সভা। সভায় অংশ নেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা। এ সময় দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজস্ব আদায় নিয়ে কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। কঠোর নজরদারিতে আমরা কালেকশন বাড়ানোর জন্য এবং আরো যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করছি। জানান, দেশে কর জিডিপি অনুপাত কম থাকার পেছনে বড় কারণ হচ্ছে দীর্ঘদিনের কর ছাড় সংস্কৃতি, আর এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে এনবিআর। আবার কালেকশন একটাই, যেহেতু আমার প্রত্যেকটাই চালানের মাধ্যমে ট্রেজারিতে জমা হয়, ট্রেজারিতে আমার আইবাস সিস্টেমের রেকর্ড আছে, আমরা সেই কালেকশনটাই রেকর্ড রিপোর্ট করছি, ফলে ওভার রিপোর্টিং এর যে কালচার ছিল সেটা এখন আর নাই। আগামী বাজেটে করের আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের পাশাপাশি কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আব্দুর রহমান খান। যারা বড় বড় ট্যাক্স ফাঁকিবাজ তাদেরকে আমরা চিহ্নিত করছি, তাদের তদন্তগুলো শেষ করে আমরা অ্যাসেসমেন্টগুলো কমপ্লিট করে সেখান থেকে আদায় করি, সেখান থেকে মোটামুটি ভালো
আদায় হচ্ছে। এদিকে বাজেটকে সামনে রেখে পত্রিকা শিল্পের কর্পোরেট কর ও মূসক কমানোর দাবি জানান সংবাদপত্রের মালিকরা। সংবাদপত্র যেন একটা এতিমের মতো, যখন রাজনৈতিক দল বিরোধী দলে থাকে তখন তারা আমাদের সমর্থন পাওয়ার জন্য ব্যাপক চেষ্টা উৎসাহ। সংবাদপত্র শিল্পকে সরকার ঘোষিত প্রণোদনার আওতায় যুক্ত করা হয়নি। নোয়াবের পক্ষ থেকে সংবাদপত্র শিল্পকে বিশেষ প্রণোদনা প্রদানের জন্য অনুরোধ করছি। তারা বলছেন গত 1.5 বছর সংবাদপত্র শিল্প এক কঠিন ক্রান্তিকাল পার করছে, তাই বিভিন্ন সংকটের কারণে এই শিল্পে আয়ের দিক থেকে বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে মনে করেন তারা। বিগত 1.5 বছর সময়টা আমাদের জন্য খুব ভালো যায় নাই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে হত্যাযজ্ঞ, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সাথে পরবর্তী শুনানির জন্য আগামী 5 এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজ বাসভবন থেকে আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। শাপলা চত্বরে ওই ঘটনায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছিল।